আজকে আমরা মহাকর্ষের দ্বিতীয় ভাগটা আলোচনা করব। আমরা মহাকর্ষ বিষয়ে বা মহাকর্ষ সম্বন্ধে আমরা যেটা পড়েছি নিউটনের মহাকর্ষীয় সূত্র। আমরা পড়েছিলাম নিউটনের মহাকর্ষীয় সূত্র বা মহাকর্ষ সূত্র, যার মূল বক্তব্য ছিল দুটো ভরের মধ্যে ক্রিয়াশীল বল F = G m1 m2 by r²। আমরা এটাও দেখেছিলাম যে অভিকর্ষীয় ত্বরণ G = Gm by r², যেখান থেকে আমরা পেয়েছিলাম g = 4/3 pi g rho r। এখানে আমরা পেয়েছিলাম gh/g, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে কিছুটা উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণের মান gh/g = r/r+h তার হোল স্কয়ার, যখন h is comparable to r। তারপরে এখান থেকে পেয়েছিলাম gh = g × 1 - 2h/r। এই শর্তটা ছিল হচ্ছে when h is very much less than r, h এর মান r এর তুলনায় খুব ক্ষুদ্র। এটা ছিল হচ্ছে উচ্চতার প্রভাব। আমরা পেয়েছিলাম গভীরতার ক্ষেত্রে GD = G × 1 - d/r। এটা হচ্ছে গভীরতার প্রভাব। এছাড়াও যেটা আমরা এখানটায় দরকার আমাদের, সেটা হচ্ছে যে ধরে নাও কোন একটা ভেক্টর আছে r ভেক্টর, এবং এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। যদি এই কোণটা থিটা হয়, তাহলে r ভেক্টরের x অক্ষের সঙ্গে লেগে থাকা উপাংশ হচ্ছে r cos থিটা, এবং এটা হচ্ছে r sin থিটা। একে আমরা বলি লাগা cos খাড়া sin সূত্র। এটা যদিও কোনো বইয়ের সূত্র না, এটা আমাদের মনে রাখার জন্য একটা সূত্র। লাগা cos, যে দিকটা থিটার সঙ্গে লেগে আছে সেটা cos উপাংশ, অন্য দিকটা হচ্ছে sin উপাংশ। এছাড়া আমরা পেয়েছিলাম যে যখন কোনো একটা কণা একটা বৃত্তীয় পথে ঘূর্ণন করে বা আপতন করে, তখন এই কণাটার ভর যদি m হয়, তাহলে এই কণাটার বেগ v এবং ব্যাসার্ধ r হলে একটা অপকেন্দ্র মানে কেন্দ্র থেকে দূরের দিকে যে বলটা ক্রিয়াশীল হয়, সেই বলটার মান হচ্ছে mv²/r বা m ω²r, যেখানে ω = 2π/t, t হচ্ছে পর্যায়কাল, এবং v হচ্ছে 2πr/t। এইটুকু ধরে নিয়ে আমরা মহাকর্ষ চ্যাপ্টারের দ্বিতীয় পর্ব আজকে আলোচনা করতে শুরু করছি। আমরা এই দ্বিতীয় পর্বের শুরুতেই আলোচনা করব অভিকর্ষজ ত্বরণের উপর পৃথিবীর আণবিক গতির প্রভাব। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে পৃথিবী নিজের অক্ষের সাপেক্ষে আবর্তন করছে। এই আবর্তনের প্রভাবটা অভিকর্ষ ত্বরণের উপরে কিভাবে পড়তে পারে বা কিভাবে পড়ে, তার আমরা আলোচনা এখানে করছি। এই আলোচনার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছবিটা। তাহলে এই ছবিটা কিন্তু সবাইকে খুব ভালো করে আঁকতে হবে। আমি এখানে একটা পৃথিবীকে আঁকানোর চেষ্টা করেছি। আমরা পৃথিবীকে একটা সমসত্ব গোলক ধরে নিয়েছি। আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে পৃথিবী, এটা সমসত্ব গোলক, যে সমসত্ব গোলকের ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল R। তাহলে
এই যে আমরা এখানে গোলককে ধরেছি, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। এবার যদি আমরা এই ধরনের একটা কাল্পনিক নিরক্ষীয় তল কথা ভাবি, তাহলে আমরা বলতেই পারি এইটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এবং যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারবো যে এইটুকু ব্যাসার্ধ এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর। এবার আমরা দেখব অক্ষাংশ। আমরা ভূগোলে পড়েছিলাম যে কোনো একটা স্থান এবং পৃথিবীর কেন্দ্রকে যদি যোগ করা যায়, তাহলে সেই স্থানের এই সংযোগকারী রেখাটা নিরক্ষীয় তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলছি সেই বিন্দুর অক্ষাংশ। তাহলে এখানটায় আমরা যে কোনো একটা কাল্পনিক বিন্দু নিলাম, ধরে নিচ্ছি সেই কাল্পনিক বিন্দুটা হচ্ছে এ, তাহলে এই কাল্পনিক এ বিন্দুর স্থানাঙ্ক বা এ বিন্দুর অক্ষাংশ হচ্ছে থিটা। তাহলে এখন দেখো, যদি কোনো একটা বস্তুকে আমরা এখানে রাখতাম অর্থাৎ নিরক্ষীয় বিন্দুতে রাখতাম, তাহলে সে এই বরাবর নিরক্ষীয় তল বরাবর পৃথিবী পৃষ্ঠের উপর আবর্তন করত, এবং যদি তাকে আমি এখানে রাখতাম তাহলে সে এই বরাবর একটা বৃত্তপথে আবর্তন করত। এইরকম একটা বৃত্তপথে আবর্তন করত। আমি নিচের দিকে আঁকার চেষ্টা করতাম যে এখানে যে বিন্দুটা নিতাম তাহলে এই বরাবর আবর্তন করত, যদি আমি এখানে রাখতাম তাহলে এই হতো আবর্তনের সঞ্চার পথ। তাহলে দেখো এই যে ব্যাসার্ধগুলো কিন্তু তুলনামূলক যত আমি নিচে নামবো তত ব্যাসার্ধটা কমে যাচ্ছে। তাহলে এই যে ব্যাসার্ধটা যে কমে যাচ্ছে, এই কমে যাওয়াটার ফলে এই যে পরিবর্তিত ব্যাসার্ধ মানে তার অক্ষাংশের যখনই পরিবর্তন হবে, ব্যাসার্ধের যে পরিবর্তন হবে সেটা কোন বিষয়ের উপর নির্ভর করবে সেটাকে আমরা দেখবো। তাহলে এই যে বৃত্তীয় পথটা আছে, সেই বৃত্তীয় পথের ব্যাসার্ধকে যদি আমি স্মল আর দিয়ে প্রকাশ করি, এবং পৃথিবীর কেন্দ্র এবং পৃষ্ঠতল বিন্দু এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর, যদি এই কোণটা থিটা হয় তাহলে এই কোণটা থিটা। আমরা দেখেছিলাম যে আমরা কোণ যাকে নেব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, এটা সমকোণ, তাই এটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা হলো ভূমি। তাহলে দেখো আমরা স্মল আর এর মান নির্ণয় করতে যাচ্ছি, আর আমরা ক্যাপিটাল আর এর মান জানি। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? আমি যদি বলি স্মল আর বাই ক্যাপিটাল আর, তাহলে হয়ে যাচ্ছে ভূমি বাই অতিভুজ অর্থাৎ cos থিটা। তাহলে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর cos থিটা। এবার পৃথিবী কি করছে? নিজের অক্ষের চারিদিকে আবর্তন করছে। আমি ধরছি পৃথিবীর আবর্তন বেগ ওমেগা, অর্থাৎ পৃথিবী যে নিজস্ব কৌণিক বেগ নিয়ে আবর্তন করছে তার মান হচ্ছে ওমেগা। তাহলে ওমেগার মানটা কত হবে? দেখো পৃথিবী এক পাক খেতে কত সময় নেয়? 24 ঘন্টা সময় নেয়। তাহলে এর অর্থ কি? এর অর্থ থিটা এক পাক মানে 2 পাই রেডিয়ান, এবং সময় 24 ঘন্টা মানে 86,400 সেকেন্ড। তাহলে ওমেগার মান কত হলো? থিটা বাই টি, তার মানে 2 পাই বাই 86,400 রেডিয়ান পার সেকেন্ড, বা পাই বাই 43,200 রেডিয়ান পার সেকেন্ড। এই আবর্তন বেগে ঘুরছে এবং এই বৃত্তপথের ব্যাসার্ধ আর, তাহলে এখানে যে অপকেন্দ্র বলটা কাজ করবে তার মানটা হবে m ওমেগা স্কয়ার r। এবার আমরা কি দেখেছি? স্মল আর এর মান ক্যাপিটাল আর cos থিটা, তাহলে m ওমেগা স্কয়ার, স্মল আর এর মান বসিয়ে দিলাম ক্যাপিটাল আর cos থিটা, তাই দাঁড়ালো m ওমেগা স্কয়ার r cos থিটা। এবার তার মানে কি হলো? তার মানে এখানে থাকা বিন্দুটা এই যে বৃত্তপথে ঘুরছে, তাহলে ওর উপরে যে অপকেন্দ্র মানে কেন্দ্র থেকে দূরবর্তী যে বলটা ক্রিয়াশীল হচ্ছে তার মানটা হচ্ছে m ওমেগা স্কয়ার r cos থিটা, যাকে আমি f সাফিক্সে c নাম দিলাম। এবার দেখো এখানে থাকা বস্তুটার ভর যদি m হয়, আমরা কি জানি? যে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, তার মানে এই বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, এবং এই আকর্ষণ বল যাকে আমরা মহাকর্ষীয় বল বলছি সেটা তার ওজন mg,
সেটা কোন দিকে, এই দিকে কাজ করছে। এবার এই যে বলটা কোন দিকে কাজ করছে, তার এই বরাবর। তাই দেখো এই বলটা এবং এই বলটা কিন্তু একদিকে কাজ করছে না। আমরা কি করতে পারি, আমরা যদি এখানে এই কাল্পনিক রেখাটাকে একটু বাড়িয়ে দিই, দেখো এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা হবে। এই বরাবর একটা বল কাজ করছে f সাফিক্সে c, থিটা কোণটার সঙ্গে এটা লেগে আছে, তার মানে এই বলটার এই বরাবর উপাংশ হচ্ছে fc cos থিটা। কেন হলো, লাগা cos, তাহলে সাইন কোন দিকে হবে, এই বরাবর হবে fc sin থিটা। এবার একটু বলছি, দেখো তাহলে কি হচ্ছে, এখানে একটা বিন্দু আছে, আমি এই বিন্দুটাকে যদি আমি এখানে আঁকাই, সেই বিন্দুটাকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানছে mg বল দ্বারা, এবং পৃথিবীর আহ্নিক গতির জন্য তার বিপরীতে একটা বল ক্রিয়া করছে fc cos থিটা। এখন প্রশ্ন হচ্ছে এই দুটো বলের মধ্যে কোনটা বল। দেখো আমি যেখানে পৃথিবীর যেখানে যাই না কেন আমার একটা ওজন আছে, তার মানে আমরা বলতেই পারবো যে অবশ্যই সব ক্ষেত্রে mg টা গ্রেটার দেন fc cos থিটা। তাহলে কে বড়, তাহলে mg টা বড়। তাহলে লব্ধি বল কোন দিকে হবে, তাহলে লব্ধি বলটা এই দিকে হবে। লব্ধি বলটা যদি আমি f ধরি, তাহলে f সমান সমান mg মাইনাস fc cos থিটা। কেন মাইনাস হলো, কারণ fc cos থিটা বলটা mg এর বিপরীত দিকে। এই যে দেখো ছবিটা এখানটায় mg এদিকে ছিল আর fc cos থিটা ছিল বিপরীত দিকে, তাহলে এই দিকে যদি mg হয় তাহলে fc cos থিটা বিপরীত দিকে, তাহলে সেই কারণে মাইনাস হয়ে গেল। তাহলে লব্ধি বল, আমরা জানি বল মানে ভর ইনটু ত্বরণ, ma ইকুয়াল টু mg মাইনাস m ওমেগা স্কয়ার r cos থিটা। এটা কার মান, এটা হচ্ছে fc এর মান ইনটু cos থিটা। তাহলে কি দাঁড়াচ্ছে, a সমান সমান g মাইনাস ওমেগা স্কয়ার r cos স্কয়ার থিটা। দেখো অভিকর্ষ ত্বরণ থেকে যদি আমি কিছু একটা বিয়োগ করে দিই, তাহলে অবশ্যই যে রাশি থাকবে সেটা অভিকর্ষ ত্বরণ বা কোনো এক ধরনের ত্বরণ থাকবে। তাই এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের আপাত মান। তাহলে আমরা এটাকে লিখতে পারি g সাফিক্সে থিটা সমান সমান g মাইনাস ওমেগা স্কয়ার r cos স্কয়ার থিটা। এবার প্রশ্ন হচ্ছে আমি এই ত্বরণটাকে কেন g থিটা বলছি। দেখো এখানে যখন বস্তুটা আছে ওর ওজনটা ছিল হচ্ছে mg, অপকেন্দ্র বলটার উপাংশ ছিল fc cos থিটা। তাহলে এই fc cos থিটা কি করছে, ওজনটাকে কমিয়ে দিচ্ছে। ওজন মানে ভর ইনটু অভিকর্ষ ত্বরণ, ভরের তো পরিবর্তন হচ্ছে, তার মানে কিসের পরিবর্তন হচ্ছে, অভিকর্ষ ত্বরণের। তাহলে এখানে হওয়া উচিত ছিল মানটা g, কিন্তু মানটা g এর থেকে একটু কম হচ্ছে। কত হচ্ছে, g মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার থিটা। তার মানে আমার মনে হতে পারে যে অভিকর্ষ ত্বরণের একটু পরিবর্তন হচ্ছে, তাই পরিবর্তিত অভিকর্ষ ত্বরণ। এবার এই পরিবর্তনটা দেখো ভালো করে খেয়াল করো, g এর মান কনস্ট্যান্ট, ওমেগার মান কনস্ট্যান্ট পৃথিবীর ক্ষেত্রে, পৃথিবীর ব্যাসার্ধ কনস্ট্যান্ট, কিন্তু বিন্দুটাকে চেঞ্জ করলে থিটার পরিবর্তন হবে, মানে অক্ষাংশের পরিবর্তন হবে। তার মানে এই যে g এর আপাত মান, সেই মানটা নির্ভর করে এই অক্ষাংশের উপরে বা থিটার উপরে, তাই আমি g সাফিক্সে থিটা লিখেছি। তাহলে আমি কি পেয়ে গেলাম, আপাত অভিকর্ষ ত্বরণ g থিটা সমান সমান g মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার থিটা। এবার একটু ভালো করে যদি তোমরা খেয়াল করো, তাই তোমরা কি দেখতে পাবে, আমরা পেয়েছি g সাফিক্সে থিটা ইকুয়াল টু g মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার থিটা। এখন যদি আমি এই বিন্দুটা এখানে না নিয়ে নিরক্ষীয় অঞ্চলে নিতাম, তাহলে দেখো ধীরে ধীরে কি হতো, এই বিন্দুটা এদিকে সরতে থাকে, তাই এই যে থিটার মানটা ধীরে ধীরে কি হবে, কমবে। যত আমি এখানে দেব থিটার মান কমবে, এবং নিরক্ষীয় অঞ্চলে তোমরা জানো নিরক্ষীয় অঞ্চলে থিটা সমান সমান কত হয়, 0 ডিগ্রি। তাহলে cos থিটার মানটা কত হবে, 1। তাহলে g সাফিক্সে থিটা ইকুয়াল টু কত হলো, g মাইনাস ওমেগা স্কয়ার r। এবার তোমাকে যদি বলে যে কোন গ্রহের ক্ষেত্রে কোন শর্তে নিরক্ষীয় অঞ্চলে আপাত ওজন শূন্য হবে বা নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ শূন্য হবে, তাহলে আমি কি বললাম, এবার আমি বলছি নিরক্ষীয় অঞ্চলে আপাত অভিকর্ষজ ত্বরণ
শূন্য হওয়ার শর্ত। তাহলে আপাত অভিকর্ষীয় ত্বরণ কোনটা? জি থিটা। তাই এটা হচ্ছে শূন্য। তাহলে জি মাইনাস ওমেগা স্কয়ার আর ইকুয়াল টু শূন্য। তাহলে ওমেগা স্কয়ার আর ইকুয়াল টু জি। তাহলে ওমেগা স্কয়ার ইকুয়াল টু জি বাই আর। তাহলে ওমেগা ইকুয়াল টু রুট ওভার জি বাই আর। আবার যদি আমরা দেখি যে ওমেগা ওমেগা সমান সমান কি, আমরা একটু আগে পড়েছিলাম ওমেগা মানে হচ্ছে 2 পাই বাই টি সমান সমান রুট ওভার জি বাই আর। তাহলে আমরা কি করতে পারি, এই যে এখান থেকে টি এর মান যদি বের করি তাহলে আমরা কি পাচ্ছি, অর্থাৎ টি সমান সমান, ভালো করে দেখবে এটা টি সমান সমান 2 পাই রুট ওভার আর বাই জি। এবার দেখো তাহলে এটা আমরা পেয়ে গেলাম পর্যায়কালটা কত, এবং যদি মানটা বের করি তাহলে কত পাবো, 2 পাই রুট ওভার পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, তাকে 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করলে মিটার দাঁড়াচ্ছে, আর অভিকর্ষ ত্বরণের মান 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। যাই হোক এখানে এককটা দাঁড়াবে সেকেন্ড পর্যায়কালের, এবং এর মানটা হবে প্রায় 5077 সেকেন্ড। একটু খেয়াল করো, পৃথিবীর আবর্তনকাল 86400 সেকেন্ড। আমরা যদি দেখি যে এদের অনুপাতটা কত, তাহলে আমি পাবো টিই বাই টি সমান সমান 86400 বাই 5077, এর মানটা প্রায় 17 হয়। তার মানে এখন পৃথিবী নিজের অক্ষের সাপেক্ষে যত জোরে ঘুরে তার চাইতে 17 গুণ যদি জোরে ঘুরে, তাহলে সেক্ষেত্রে নিরক্ষীয় অঞ্চলে পৃথিবী পৃষ্ঠে থাকা কোনো বস্তুর আপাত ওজন থাকবে না। কেন থাকবে না? তো বলছে যে এখানে থাকা বস্তুটার ওজন কত, mg, এই দিকে কাজ করছে, এবং m ওমেগা স্কয়ার আর এটা হচ্ছে অপকেন্দ্র বল। এই অপকেন্দ্র বলের মান বলছে ওমেগার মান যত বেশি হবে অপকেন্দ্র বলের মান তত বেশি হবে, এবং যখনই ওমেগার মানটা 2 পাই বাই টি মানে এই মানটা পাবে রুট ওভার জি বাই আর পাবে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো অপকেন্দ্র বল এবং ওজন সমান হয়ে যাচ্ছে। তার মানে এই বিন্দুতে থাকা বস্তুর উপরে পৃথিবীর বল এবং বাইরের দিকের বলটা সমান হচ্ছে, ভাই লব্ধি বল শূন্য হচ্ছে, এই কারণে এই বিন্দুতে সেই বস্তুটা ওজনহীন বা আপাতভাবে ওজন শূন্য মনে হচ্ছে। এবার একটু বলি যে এখানে আমি বলছিলাম ত্বরণ শূন্য। এবার দেখো ত্বরণ শূন্য হওয়া মানে কিন্তু ওজন শূন্য, কারণ জি থিটা 0 হওয়ার অর্থই হচ্ছে m জি থিটাটা শূন্য। তাই ত্বরণ শূন্য হওয়া আর ওজনহীন হওয়ার শর্ত কিন্তু একই হচ্ছে। তাহলে কি বললাম, যে আমরা যদি আবার একটু আলোচনা করতে যাই, আমি ছবিটা আরেকবার এঁকে আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ও বিন্দু, পৃথিবীর কেন্দ্র, এটা হচ্ছে পৃথিবীর নিরক্ষীয় তল, এই বিন্দুটাকে যোগ করা হলো এখানটায়, এখানে উৎপন্ন কোণটা থিটা। তাহলে এই যে এ বিন্দু যে বলা হচ্ছে, সেই এ বিন্দুর অক্ষাংশ হচ্ছে থিটা। তাহলে এখানে থাকা বিন্দুটা পৃথিবী যখন আবর্তন করছে তখন এই বিন্দুটাও আবর্তন করবে, এবং এই আবর্তনের ফলে ও যে বৃত্তাকার পথটা নেবে এটা হচ্ছে সেই বৃত্তাকার পথটা। আমরা যদি বৃত্তাকার পথের ব্যাসার্ধ r ধরি এবং পৃথিবীর ব্যাসার্ধ যদি r হয়, তাহলে আমরা বলতে পারবো এই কোণ থিটা। তাহলে এই কোণ থিটা, এই থিটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি স্মল r বাই ক্যাপিটাল R সমান সমান cos থিটা। তাহলে স্মল r ইকুয়াল টু ক্যাপিটাল R cos থিটা। এখানে থাকা একটা বস্তু m ওমেগা স্কয়ার আর অপকেন্দ্র বল অনুভব করবে, অপকেন্দ্র বল এটা রাশিমালা, কিন্তু বস্তুটার ভর m ওমেগা স্কয়ার ক্যাপিটাল R cos থিটা, কারণ স্মল r এর মান হচ্ছে ক্যাপিটাল R cos থিটা। তাহলে এই বলটার পৃথিবীর যে হচ্ছে কেন্দ্র বরাবর যে ওজন যে বলটা আছে তার বিপরীত দিকের উপাংশ কি করে বের করব, আমরা এই রেখাটাকে একটু বাড়িয়ে নিব, কাল্পনিকভাবে একটু বাড়িয়ে নিলাম, এবং কাল্পনিকভাবে বাড়িয়ে নিলাম বলেই আমরা কিন্তু এখানে ডট ডট দিচ্ছি। এই কোণটা থিটা হওয়ার জন্য বিপরীত কোণ এই কোণটা থিটা,
দেখো এই বরাবর উপাংশের সঙ্গে এদিকটা লেগে আছে, লাগা উপাংশ কি হয়? cos হয়। তাহলে এই বরাবর উপাংশ হচ্ছে m ওমেগা স্কয়ার r। আচ্ছা আমি বলেন দি হয়েছিলাম fc, তাহলে এই বরাবর হয়ে গেল fc cos থিটা। এটা হয়ে গেল বল। তাহলে এইখানে দেখা যে m ভরের বস্তুটা, তাকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানছে mg বল দিয়ে, বিপরীত দিকে একটা বল fc cos থিটা কাজ করছে। তাহলে এই fc cos থিটা কি করছে? mg কে হ্রাস করে দিচ্ছে। তাহলে লব্ধি বল কোন দিকে হচ্ছে? যেহেতু mg টা বড় হয় fc cos থিটার সাপেক্ষে, তাহলে আমরা কি বলতে পারি? লব্ধি বল mg এর দিকেই হবে। তাহলে এই বরাবর মানে এই বরাবরই লব্ধি বলটা কাজ করবে f, এবং লব্ধি বলটা কত হবে? mg মাইনাস, কেন মাইনাস? কারণ fc বিপরীত দিকে কাজ করছে, mg মাইনাস fc cos থিটা। আপাত বল মানে হচ্ছে ভর ইনটু ত্বরণ, মানগুলো বসিয়ে দিলাম, ভর কেটে গেল, a মানে হচ্ছে ত্বরণ। এই ত্বরণটা কেন হচ্ছে? পৃথিবীর আকর্ষণের জন্য ত্বরণ হচ্ছে, কিন্তু ত্বরণটা আপাত, তাই এটাকে আমি বলছি আপাত অভিকর্ষ ত্বরণ। মানে এইভাবেই আমরা এই ক্যালকুলেশনটা করতে পারি। এটা কোথায় হলো? পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে। এখন আমরা দেখব পৃথিবীর মেরু অঞ্চলের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে। তাহলে মেরু অঞ্চলে থিটার মান 90 ডিগ্রি, তাহলে cos থিটার মানটা 0, তাহলে সেক্ষেত্রে বলতে পারবো g থিটা ইকুয়াল টু g। তাহলে মেরু অঞ্চলে কিন্তু হ্রাস পায় না, মানটা একই থাকে এবং সেই মানটাই সর্বোচ্চ হয়। এখন আমরা যেটা আলোচনা করব উপগ্রহের গতি। দেখো ধরে নাও এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল M, ব্যাসার্ধ হচ্ছে r, এবং পৃথিবীর চারিদিকে কোনো একটা কাল্পনিক কক্ষপথে কোনো একটা উপগ্রহ পরিভ্রমণ করছে যার ভর হচ্ছে স্মল m, এবং পৃথিবী পৃষ্ঠ থেকে এই কক্ষপথটা এই উচ্চতায় রয়েছে। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো? পৃথিবীর কেন্দ্র থেকে এইটুকু হচ্ছে r, তার সঙ্গে আরো h মানে স্মল r। এবার কি বলছে? যে আমরা ধরে নিচ্ছি এই কৃত্রিম উপগ্রহটার বেগ হচ্ছে স্মল v। তাহলে আমরা কি বলতে পারি? যে পৃথিবী যার ভর ক্যাপিটাল M এবং ব্যাসার্ধ ক্যাপিটাল R, সেই পৃথিবীর চারিদিক দিয়ে স্মল m ব্যাসার্ধ হচ্ছে ভরের কোন একটা উপগ্রহ v বেগে পৃথিবী পৃষ্ঠ থেকে h উচ্চতা অথবা পৃথিবীর কেন্দ্র থেকে স্মল r উচ্চতার কোন কক্ষপথ দিয়ে আবর্তন করছে। তাহলে আমরা তাহলে কি বলতে পারি? এই ক্ষেত্রে অপকেন্দ্র বলের মানটা কত? এই বরাবর যে অপকেন্দ্র বল তার মানটা হচ্ছে mv²/r। এখন আমরা দেখেছিলাম যে মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু একে অপরকে আকর্ষণ করে। এই ক্ষেত্রে বলের মানটা ছিল F = G m1 m2/r²। তাহলে এখন কি হয়ে গেল? এই যে দুটো ভর, এই দুটো ভর একে অপরকে আকর্ষণ করছে। এই আকর্ষণ বলের মানটা কত? F = G M m/r²। তাহলে দেখো এখন যে তাহলে আমরা এই বিন্দুটা না নিয়ে, এখানে যেহেতু অনেক কিছু লেখা আছে, আমি অন্য কোনো একটা বিন্দু নিচ্ছি। আমি এই বিন্দুটা ভাবছি, মানে উপগ্রহটা ঘুরতে ঘুরতে এখানে এসেছে। এখানটাতে পৃথিবী এই উপগ্রহটাকে নিজের কেন্দ্রের দিকে টানছে F বল দ্বারা। F এর মান হচ্ছে G m m/r², এবং এই m ভরের বস্তুটা এখানটা অপকেন্দ্র বল অনুভব করছে mv²/r। এখন যদি কোনো কারণে f টা গ্রেটার দেন mv²/r হয়, তার মানে আকর্ষণ বলটা যদি বেশি হয়, তাহলে কি হবে? এই উপগ্রহটা এখান থেকে ধীরে ধীরে পৃথিবীর কেন্দ্রের দিকে যাবে এবং সে কাল্পনিকভাবে দেখা যাবে কি আমরা ধরতে পারি সেইভাবে ধীরে ধীরে পৃথিবীর কাছে চলে যাচ্ছে।
এবং যদি কোনো কারণে f টা লেস দেন mv স্কয়ার বাই r হয়, তার মানে কি হবে, ধীরে ধীরে বাইরের দিকের বলটা যেহেতু বড়, তাই ধীরে ধীরে বাইরে ছড়িয়ে যাবে, বাইরে বেরিয়ে যাচ্ছে। কিন্তু যদি দেখা যায় যে না, এই উপগ্রহটা একটা সুনির্দিষ্ট কক্ষপথেই ঘুরছে, এই উপগ্রহটা একটা সুনির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, তাহলে এই সুনির্দিষ্ট কক্ষপথে ঘোরার শর্তই হচ্ছে যে এই বিন্দুতে কেন্দ্রাভিমুখী বল এবং বহির্মুখী বল এই দুটো বল সমান। তাহলে আমরা কি বলতে পারবো, স্থির কক্ষপথের ক্ষেত্রে, স্থির কক্ষপথের ক্ষেত্রে বহির্মুখী বল সমান সমান অন্তর্মুখী বল। এটাকে আমরা বলতে পারি অপকেন্দ্র বল সমান সমান অভিকেন্দ্র বল। তাহলে আমরা পেয়ে যাচ্ছি m v স্কয়ার বাই r সমান সমান g m m বাই r স্কয়ার। তাহলে দেখো এখান থেকে আমি m আর m কেটে দিলাম, স্মল r কেটে দিলাম, তাহলে v স্কয়ার ইকুয়াল টু কি দাঁড়ালো, gm বাই স্মল r। তাহলে v ইকুয়াল টু কি দাঁড়ালো, রুট ওভার gm বাই স্মল r। তাহলে এটা হচ্ছে পৃথিবীর চারিদিকে আবর্তনরত কৃত্রিম উপগ্রহের বেগ, যে বেগ নিয়ে সে আবর্তন করছে। এখন আমরা কি জানি, আমরা দেখতে পেয়েছি স্মল r ইকুয়াল টু ক্যাপিটাল R প্লাস h r। এখন যদি পৃথিবীর খুব নিকটবর্তী উপগ্রহ যদি থাকে, দেখবে কিছু কিছু কৃত্রিম উপগ্রহ আছে যারা পৃথিবীর পৃষ্ঠ থেকে খুব কম উচ্চতায় পৃথিবীর চারিদিকে পরিভ্রমণ করে। তাহলে কতটা উচ্চতা, সেক্ষেত্রে h এর মানটা লেস দেন 20 কিলোমিটার। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, এক্ষেত্রে r প্লাস h এর মানটা প্রায় r এর মানের সমানই ধরতে পারি, কারণ h এর মানটা পৃথিবীর সাপেক্ষে খুব ক্ষুদ্র, পৃথিবীর ব্যাসার্ধের সাপেক্ষে h এর মানটা খুব ক্ষুদ্র, সেক্ষেত্রে r প্লাস h এর মানটা প্রায় r এর সমান ধরতে পারি। সেক্ষেত্রে v এর মানটা প্রায় রুট ওভার gm বাই r প্লাস h, যে মানটা প্রায় রুট ওভার gm বাই r দাঁড়াচ্ছে। এবং এই বিশেষ মানটাকে আমরা বলছি অরবিটাল ভেলোসিটি, কৃত্রিম উপগ্রহের অরবিটাল ভেলোসিটি বা কক্ষীয় বেগ। তাহলে এই যে অরবিটাল ভেলোসিটি যে পেলাম, সেই অরবিটাল ভেলোসিটি কার উপর নির্ভর করছে, আমি এই ছবিটা এই জায়গাটা একটু মুছে দিই, তাহলে আমাদের জায়গাটা হয়ে গেল। এবার আমরা লিখতে পারি VO, VOটা হচ্ছে অরবিটাল ভেলোসিটি সমান সমান রুট ওভার gm বাই r ইকুয়াল টু রুট ওভার g, m মানে কত, 4/3 পাই r কিউব রো বাই r রুট ওভার 4/3 পাই g রো r স্কয়ার। rটা বাইরে বেরিয়ে আসলো, রুট ওভার 4/3 পাই g রো। তাহলে আমরা পেয়ে গেলাম অরবিটাল ভেলোসিটির রাশিমালা। এখন দেখো আমরা এই ক্ষেত্রে কি দেখেছি যে স্মল r এর যে মানটা, সেই স্মল r মানে ক্যাপিটাল R প্লাস h, তার মানটা পৃথিবীর খুব নিকটবর্তী উপগ্রহের ক্ষেত্রে r এর সমান হচ্ছে। কিন্তু যদি সমান না হয় তখন কি হবে, সেই জায়গায় একটু আমাদের আলোচনা করতে হবে। আমরা কি পেয়েছিলাম, v ইকুয়াল টু রুট ওভার gm বাই স্মল r। দেখো আমরা আগে এক জায়গায় প্রমাণ করতে পেরেছিলাম স্মল g ইকুয়াল টু gm বাই r স্কয়ার। তাহলে এখান থেকে কি বলতে পারি, gm ইকুয়াল টু g ইনটু r স্কয়ার বা রুট ওভার gm ইকুয়াল টু রুট ওভার
জি ইন্টু আর, তাহলে কি দাঁড়াচ্ছে ভি ইকুয়াল টু রুট ওভার জি ইন্টু আর বাই রুট ওভার আর। তাহলে ভি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে আর ইন্টু রুট ওভার জি বাই স্মল আর। এরপর আমরা কি বলতে পারি, ভি ইকুয়াল টু আর রুট ওভার জি বাই আর প্লাস এইচ। তাহলে আর রুট ওভার জি বাই রুট ওভার আর প্লাস এইচ, আর রুট ওভার জি, রুটের মধ্যে আমি আর কমন নিলাম, তাহলে 1 প্লাস এইচ বাই আর ইকুয়াল টু কি দাঁড়ালো, তাহলে ভি ইকুয়াল টু আর বাই রুট ওভার আর root over g by 1 plus h by r to the power half। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো v equal to root over r root over g by 1 plus h by r to the power half। এবার দেখো আমরা এখান থেকে আরো নির্ণয় করতে পারি। আমরা দেখো কি বলতে পারি, আমরা পেয়েছি v equal to root over gm by small r বা v square equal to gm by r। এখন এই যে দেখো যে বৃত্তপথটা আছে, আমরা যে এই কৃত্রিম উপগ্রহের যে গোটা বৃত্তপথটা আছে সেই বৃত্তপথটার ব্যাসার্ধ হচ্ছে স্মল r। তাহলে এই গোটা বৃত্তপথটার পরিধি কত হবে, আমরা যে বৃত্তপথ বরাবর সেই কৃত্রিম উপগ্রহটা আবর্তন করছে পৃথিবীকে, যে বৃত্তপথ বরাবর পৃথিবীকে কৃত্রিম উপগ্রহটা আবর্তন করছে তার ব্যাসার্ধ আর, তাই সেই কৃত্রিম উপগ্রহের কক্ষপথের পরিধি হবে 2 পাই আর। তাহলে s ইকুয়াল টু দাঁড়াচ্ছে 2 পাই আর, এবং যে রৈখিক দ্রুতি নিয়ে সে পরিভ্রমণ করছে দ্রুতি সেক্ষেত্রে দাঁড়ালো v। আমরা ধরে নিচ্ছি যে এই আবর্তন করতে যে সময় নিচ্ছে অর্থাৎ পর্যায়কাল, সেই পর্যায়কাল হচ্ছে t। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি, আমরা জানি t সমান সমান আমরা লিখতে পারি স্মল t সমান সমান s বাই v। তাহলে এই ক্ষেত্রে সেই স্মল t মানে সময়টা হচ্ছে পর্যায়কাল ক্যাপিটাল T, যখন ও একটা পূর্ণ আবর্তন অর্থাৎ 2 পাই আর দূরত্ব যাচ্ছে এবং এই দূরত্ব যাচ্ছে v বেগ নিয়ে, তাই t ইকুয়াল টু দাঁড়ালো 2 পাই আর বাই v। দেখো আমরা এখানে দেখেছি v স্কয়ার এবং v, তাহলে আমরা কি করব, বর্গ করব। এই সমীকরণটাকে যদি বর্গ করি তাহলে আমরা কি পাবো, t স্কয়ার ইকুয়াল টু 4 পাই স্কয়ার r স্কয়ার বাই v স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি t স্কয়ার ইকুয়াল টু 4 পাই স্কয়ার r স্কয়ার বাই gm বাই r। তাহলে t স্কয়ার ইকুয়াল টু কি দাঁড়ালো, 4 পাই স্কয়ার বাই gm ইনটু r কিউব। খেয়াল করে দেখবে যে 4 এবং পাই এরা দুজন ধ্রুবক, তার মানে 4 পাই স্কয়ারটা ধ্রুবক, g হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক এবং পৃথিবীর ক্ষেত্রে পৃথিবীর ভরটাও কিন্তু ধ্রুবক। তাহলে আমরা কি বলতে পারি, এই সমীকরণে ব্র্যাকেটে থাকা এই পার্টটা কিন্তু কনস্ট্যান্ট ইনটু r কিউব। তাহলে কি দাঁড়াচ্ছে, t স্কয়ার সমান সমান এটা কনস্ট্যান্ট ইনটু r কিউব, তার মানে t স্কয়ারটা নির্ভর করছে r কিউবের উপরে। একেই আমরা বলি কেপলারের তৃতীয় সূত্র। আমাদের আলোচনায় হঠাৎ করে কেপলারের তৃতীয় সূত্র আসলো, আমরা এর পরে পরবর্তীতে কেপলারের দ্বিতীয় সূত্র এবং প্রথম সূত্রেরও আলোচনা করছি। তার আগে আমরা আরেকটু আলোচনা করি আমাদের এখানকার থেকে টপিক থেকে। এবার দেখো আমরা কি পেয়েছি, যে আমরা পেলাম এখনই t ইকুয়াল টু 2 পাই r বাই v। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, t ইকুয়াল টু 2 পাই স্মল r, v মানে হচ্ছে রুট ওভার gm বাই r। তাহলে এইখানটাতে আমরা কি বলতে পারি, 2 পাই বাই রুট ওভার
gm r ইনটু রুট ওভার r। এবার দেখো আমরা কি পেয়েছি, gm মানে কিন্তু gr স্কয়ার, তাই রুট ওভার gm মানে রুট ওভার g ইনটু r। তাহলে কি বলতে পারি, 2 পাই রুট ওভার g ইনটু r। এখানে r এর পাওয়ারটা কত দেখো, আমরা r ইনটু রুট r, তাহলে r টু দি পাওয়ার 1 এবং r টু দি পাওয়ার হাফ, তাহলে কত হচ্ছে r 1 প্লাস হাফ, তাহলে r টু দি পাওয়ার 3/2, তাহলে r টু দি পাওয়ার 3/2, তাই 2 পাই বাই রুট ওভার g ইনটু r, r প্লাস h টু দি পাওয়ার 3/2। এবার আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমি r কমন নিলাম, তাহলে কি পাবো, 2 পাই রুট ওভার g ইনটু r, r কমন নিয়েছি, তাহলে থাকলো 1 প্লাস h বাই r হোল টু দি পাওয়ার 3/2। এবার তাহলে আমরা কি পাচ্ছি, t ইকুয়াল টু 2 পাই রুট ওভার g ইনটু r। দেখো r এর পাওয়ারটা কত, 3/2, 1 প্লাস h বাই r টু দি পাওয়ার কত, 3/2। r এর পাওয়ার এখানে হচ্ছে 1, এখানে 3/2, তাহলে কি দাঁড়াচ্ছে 2 পাই রুট ওভার g r টু দি পাওয়ার 3/2 মাইনাস 1, 1 প্লাস h বাই r টু দি পাওয়ার 3/2, তাই 2 পাই রুট ওভার g r টু দি পাওয়ার হাফ, 1 প্লাস h বাই r টু দি পাওয়ার 3/2, তাই 2 পাই, r এর পাওয়ার হাফ মানে রুট, তাই কি দাঁড়ালো রুট ওভার r বাই g 1 প্লাস h বাই r টু দি পাওয়ার 3/2। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সমীকরণ বা রাশিমালা পর্যায়কাল নির্ণয়ের ক্ষেত্রে। এরপরে দেখো আমরা কি বলতে পারি, আমরা কেপলারের তৃতীয় সূত্রের ক্ষেত্রে পেয়েছিলাম t স্কয়ার সমান সমান 4 পাই স্কয়ার বাই gm ইনটু r3। এই রাশিমালাটা আমি পেয়েছিলাম। দেখো আমরা পেয়েছি g ইকুয়াল টু gm বাই r স্কয়ার, তাহলে gm ইকুয়াল টু বলতে পারি g ইনটু r স্কয়ার, তাই কি দাঁড়াচ্ছে t স্কয়ার ইকুয়াল টু 4 পাই স্কয়ার g ইনটু r স্কয়ার ইনটু r কিউব। আর সেটা কেন করা হলো, যে অভিকর্ষজ ত্বরণের মান এবং পৃথিবীর ব্যাসার্ধের মানটা আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি, কিন্তু পৃথিবীর ভর এবং সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক তাদের মানগুলো সাধারণত অনেকেরই, বিশেষত পৃথিবীর ভরের মানটা অনেকেরই অজানা, তাই আমরা সেই মানটা এখানে না ব্যবহার করে এই দুটো জানা মান ব্যবহার করছি। সেই কারণে আমরা gm টাকে স্মল g ইনটু r স্কয়ারে কনভার্ট করলাম। এবার আমরা কি করব, আসলে আমরা কি বের করতে যাচ্ছি, আমরা বের করতে যাচ্ছি যে পৃথিবীর কেন্দ্র থেকে এই কৃত্রিম উপগ্রহের দূরত্বটা কত। তাহলে আমাদের নির্ণয়ের বিষয় হচ্ছে স্মল r। তাহলে স্মল r তো না, আগে আমি r কিউব বের করি। তাহলে r কিউব ইকুয়াল টু t স্কয়ার g r স্কয়ার বাই 4 পাই স্কয়ার। তাহলে স্মল r ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, t স্কয়ার g r স্কয়ার বাই 4 পাই স্কয়ার টু দি পাওয়ার 1/3। এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের উচ্চতার রাশিমালা। এবার একটা বিশেষ ক্ষেত্র দেখো, যে ধরে নাও এই পৃথিবীর পৃষ্ঠের উপরে কোন একজন ব্যক্তি এখানে আছে এবং সেই ব্যক্তির ঠিক মাথার উপরে একটা কৃত্রিম উপগ্রহ আছে। এবার কি হচ্ছে, পৃথিবী তো নিজের অক্ষের সাপেক্ষে আবর্তন করছে, তার মানে এই যে পৃথিবীটা নিজের অক্ষের সাপেক্ষে কিভাবে আবর্তন করছে, ধরে নিচ্ছি পৃথিবীর আবর্তনের অভিমুখ এই দিকে এবং কৃত্রিম উপগ্রহের আবর্তনের অভিমুখ একই দিকে। এবার কি হলো, কিছুক্ষণ পরে এই ব্যক্তি যখন এখানটায় আসলেন, তখন তিনি দেখলেন যে কৃত্রিম উপগ্রহটা তখন তার মাথার উপরে আছে। এবার কিছুক্ষণ পরে এই ব্যক্তি যখন এখানে আসলেন, তখনও তিনি খেয়াল করলেন যে সেই কৃত্রিম উপগ্রহটা তখনও তার মাথার উপরেই আছে। কিছুক্ষণ পরে যখন ব্যক্তি এখানে আসলেন,
তখন দেখা যাচ্ছে কৃত্রিম উপগ্রহ তার মাথার উপরে এবং একটা পূর্ণপাক সম্পন্ন করে যখন ব্যক্তি এখানে আসলেন তখন দেখা গেল কৃত্রিম উপগ্রহ এখানেই আছে। অর্থাৎ লোকটার সাপেক্ষে মনে হলো কৃত্রিম উপগ্রহটা তার মাথার উপরে স্থির অবস্থায় আছে। বা আমরা বলতে পারি যে এই লোকটা যে লয় নিয়ে এখানে ঘুরেছে, পৃথিবীর সাথে যে আবর্তন করেছে, সেই একই লয় নিয়ে এই কৃত্রিম উপগ্রহটা আবর্তন করছে। মানে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে 24 ঘন্টায় এক পাক ঘুরছে, তাহলে এই উপগ্রহটা 24 ঘন্টাতেই এক পাক ঘুরে আবার সেই একই বিন্দুতে এসেছে। এই কারণে এই উপগ্রহ মানে এই বিশেষ ধরনের উপগ্রহ যা কারোর সাপেক্ষে বা কোনো বিন্দুর সাপেক্ষে একটা নির্দিষ্ট জায়গায় বা স্থির জায়গায় মনে হয়, তাকে আমরা বলি ইংরেজিতে জিও স্টেশনারি স্যাটেলাইট। জিও মানে হচ্ছে ভূ, স্টেশনারি মানে স্থির। পৃথিবীর সাপেক্ষে দেখো এই যে এই বিন্দুটার সাপেক্ষে এটা স্থির, বিন্দুটা যেভাবে ঘুরেছে উপগ্রহটা কিন্তু সেভাবে ঘুরেছে এবং সেই জন্যই এর সাপেক্ষে উপগ্রহটাকে স্থির বলে মনে হয়েছে। ঠিক একইভাবে একে বাংলায় বলা হয় ভূ সমলয় উপগ্রহ। ভূ মানে পৃথিবীর সমলয়, পৃথিবী কত ঘন্টা বা কতটা সময় এক পাক ঘুরে, 24 ঘন্টা। তাহলে এ কতটা সময় এক পাক ঘুরছে, 24 ঘন্টাতে। তাহলে ভূ সমলয় উপগ্রহ বা জিও স্টেশনারি স্যাটেলাইট হওয়ার শর্তই হচ্ছে টি এর মানটা হবে 24 ঘন্টা বা 86,400 সেকেন্ড। তাহলে এবার একটু খেয়াল করো, এই যে আমি উচ্চতা নির্ণয় করব, তাহলে এই উচ্চতা মানে কেন্দ্র থেকে দূরত্ব কার ক্ষেত্রে, যদি আমরা ভূ সমলয় উপগ্রহের ক্ষেত্রে নির্ণয় করতে চাই, তাহলে কি হবে, স্মল আর ইকুয়াল টু 86,400 তার স্কয়ার ইনটু 9.81 ইনটু পৃথিবীর ব্যাসার্ধ 6,400 কিলোমিটারকে 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করলে মিটার তার স্কয়ার বাই 4 পাই স্কয়ারের মান 9.85 সামথিং টু দি পাওয়ার 1/3। এককটা মিটারে আসবে কারণ আমি কিলোমিটারকে মিটারে কনভার্ট করছি। যদি এর মানটা ক্যালকুলেশন করা যায় তাহলে এর মানটা পাওয়া যাবে 42,340 ইনটু 10 টু দি পাওয়ার 3 মিটার বা 42,340 কিলোমিটার, যাকে আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য 42,400 কিলোমিটার প্রায় ধরে নিই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, পৃথিবীর কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহ মানে ভূ সমলয় উপগ্রহের উচ্চতা হচ্ছে 42,400 কিলোমিটার। এবার দেখো আমরা কি জানি, আমরা জানি স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর প্লাস এইচ। তাহলে এইচ এর মান কত হলো, স্মল আর মাইনাস ক্যাপিটাল আর, স্মল আর এর মান কত, 42,400। পৃথিবীর ব্যাসার্ধ 6,400 কিলোমিটার। তাহলে কত দাঁড়ালো, প্রায় 36,000 কিলোমিটার। এটা কিন্তু প্রায় অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তাহলে আমরা আজকে কৃত্রিম উপগ্রহের গতি নিয়ে আলোচনা করলাম। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, অর্থাৎ তৃতীয় পর্বে আলোচনা করব কেপলারের সূত্রাবলী, কৃত্রিম উপগ্রহের গতিশক্তি এবং স্থিতিশক্তি ও মোট শক্তি নিয়ে আমরা আলোচনা করব।